ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ের ভালোবাসা, আমাদের বিশ্বাস, সব কিছুর চূর্ণ বিচ্ছিন্ন কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা এমন বলো না, আমার শুরুও তোমরা আর শেষও তোমরা। ও, শুরু থেকেও আমরা, শেষটাও আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারোর, তার সহ্য সাথী। আমরা, আমার কি ইচ্ছে করছে জানো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছে করছে। নেহা, তোমার এই পাপি মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলেও আমার সারা দেহ গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি কতটা পাপিষ্ঠা সেটা জানো না। তুমি কি বুঝতে পারছো কতটা পাপিষ্ঠা তুমি? নেহা বোন আমার, আমার কথাটা একটু শোনো, মাকে একটু ধরতে দাও। সারা হাউ মাউ করে কাঁদতে লাগলো। এমন ভুল কিভাবে করে ফেলো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায়, তবে তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ট মন, পাপিষ্ট দেহ নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতে দেখতে পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থাতে নেই, তবুও কষ্ট করে বলল, না না, আমি আমার মতো পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে এক বাড়িতে এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথা নেহার কোলে, আর সারা ঠিক তার পাশেই বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয়নি। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগে সারার গালে কয়েকটা চড় বসে। বয়সে ছোট একটা মেয়ের হাতে সারা চড় খেয়ে একটু অবাক হলো না, কারণ এইটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাইলা। নেহা প্রতিবেশী দুই একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুয়ে দেয়। সারা এখনো চুপ করে বসে আছে এক জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণা ধারা হয়ে গেছে, থামার নামই নেই। আজকে এই বাড়িতেই শেষ দিন সারার। ভাবতেই বুকের ভেতর মজুর মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনি আজকে ছি ছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড় অদ্ভুত, কখন কার সাথে দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছে করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারার দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছে হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টা মেয়ে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটাবার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সহজ গলায় বলল, না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা কাপড়। গন্তব্যহীনভাবে হেঁটে চলছে সারা। কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছাড়া হয়ে কাটিয়ে দেবে। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারলেন না, আবার সেই কান্না শুরু করে দিলেন। নেহামা, বলতো ওকে কিসের অভাবে রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা, যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কালনাগিনী বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর চিন্তা কেন করবে? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহাপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যি চমকে উঠল, কারণ খবরে বলছে
সারা নামের একজন মেয়ে তার 3 পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিষ্টার খারাপ কাজের জন্য পুলিশ তো হলো। ছি। রাগের পেছনে সারার জন্য নেহার মনে যে ভালোবাসাটা ছিল সেটা এক নিমেষে শেষ হয়ে গেল। হ্যাঁ সত্যি, খবরে দেখানো মেয়েটা নেহার ভাবি সারাই ছিল। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরো 2 জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভেতরে ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভেতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন যেন ওর একটু ভাল লাগছে না। কথার ভেতরে একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবে বুঝে গেছে। কিছু না ভেবে পালাতে গেল, কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ে পেরে ওঠে না সারা। তাদের হাতে ধরা পড়ে যায়। চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউই ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেল, কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেললো। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শর্টের বলতে থাকলো, আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। একে একে খ্যাক খ্যাক করে হেসে বলে, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে সারার বুক কেঁপে ওঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভের সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতেই পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করলো। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরের আলো আর কোনো দিন দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশ কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিকমতো কথা বলতে পারছে না। পেছন থেকে লোকগুলো ভেতর থেকে একজন বলে ওঠে, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়লো। এদের এহেন কথায় সারা নিজের কথাই হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহই বা কোথায়? সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে, নাকি আরো বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারার চুলের মুঠি ধরে, এই পতিতার বাচ্চা, এত ভালো সাজার নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে। এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শুনলো না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে গেল। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়াও হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণা দেখলো, যেখানে না দোষ আছে সাংবাদিকদের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের উপর অপবাদ সারার গায়ে এসে পড়ে। সবাইকে জেলের ভেতর ঢোকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল। তুমি ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে সব কিছু বলবা, আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বল, আমার কোনো অপরাধ নেই। আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভেতর গিয়ে ওই 3 জনকে ভয় দেখালো যে সত্য কথা না বললে ক্রস ফায়ারে দেবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা যে মানুষটা পুলিশের চাকরির জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা। আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না। আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল, বোঝার ক্ষমতাও ছিল যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আর একটু লাগলো আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যান। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে
আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবা মাকে এসবের কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই নিজেকে অনাথ এনেছি। একটা অনাথ আশ্রমে জীবনের 20 থেকে 21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা, কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে নাম শিহাব আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার বাবা মার কাছে থাকতে দেয়। সে বারবার আমাকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম। হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাপু, সারাপু, তুমি এক্ষুনি পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8 কি 9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারাপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। এত রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠে, আজ সেই জায়গায় আমার থাকা হবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কথা আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা সারাপু, রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বেরিয়ে যায়। রাতের বেলা কোথায় যাব, কি করব কি বুঝতে পারছিলাম। হঠাৎ মনে পড়ে পরিচিত এক বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যায়। সকালবেলা আমি সেকেও পালিয়ে আসি। যেই জায়গায় আমি 20-21 বছর কে এসেছি, সেই জায়গায় আমার করতে চেয়েছিল আর মাত্র 2 বছরের বন্ধু কিভাবে আমাকে রোখে। গন্তহীন ভাবে সারাদিন কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেললে? আমি এই পরীক্ষায় পাস করব কিভাবে, টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসে? হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যখন চোখ খুলি, নিজেকে হাসপাতালে আবিষ্কার। একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হসপিটালে তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু এতিমের যে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপরে খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি, তার বাড়িতে স্থান দিয়েছিল। তার একজন আশ্রিতার জায়গায় না, তার পুত্রবধূ। ভেবেছিলাম আল্লাহর দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে কিছু কাটিয়ে দেব। কিন্তু হায় কপাল, বাকি সারা জীবন কষ্ট। তার জীবনে সুখ কিছুই নেই, শুধু দুঃস্বপ্নই সুখ পাবে, শুধু স্বপ্নেই সুখ পাবে। বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাইরের দেশে যাবার তোড়জোড় লাগে। বলেছিল 5 বছর, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টে, তার ভালোবাসার পরশ করে দূরে থাকাটা কষ্ট। তার বুকে মাথা না রেখে রাত কাটানো। 2 মাস পর আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল, মা বাবা আর নেহাকে লিখে রাখ। আমি মুখ দিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা এয়ারপোর্টের ওয়েটিং জোনে বসেছিল। হঠাৎ পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওকে পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে একটু দেখে রাখতে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছর জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও বাড়িতে নিয়মিত ইন্টারনেট কল দেওয়াতে মা বাবা বা নেহা কেউই বুঝতে পারত ও বিদেশে আছে নাকি দেশেই জেলে আছে। আর আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানি ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে। মা বাবার বোনটার ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসবো। আমি জেলে আছি মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসে আমার প্রিয় স্বামীকে। 2.5 বছর পর কাছে পেলাম। কাছে পেয়ে আর তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার ফলে আমার এই সন্তান আসে। ধরে আমন চলে যায়। আমি আমার প্রেগন্যান্সির কথা প্রায় 4-5 মাস লুকিয়ে রাখা, পেট একটু একটু করে বাড়তে, তবু যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে যে শর্ট সার্কিটে আমানকে যেই জেলে থাকছে সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও যে 5 জন কয়েদি ছিল তারা সবাই পুড়ে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকম ভাবে
বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো, মা দেখলে তাকে বাঁচাতে। ফোনটা কোনো রকমে রেখেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সবকিছু মিসেস রেহানাকে বলল। তবু তোমাকে তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে কলম টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানিক এই দুনিয়ায় নেই? জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাঁধে সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না যে আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তকমা নিয়েই থাক। রেহানা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটা কত স্বার্থপর, আসলে স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়ে বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার নামের পাশে কলঙ্কিনীর তকমা লেগে গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ হাজারটা ভালো কাজ করলেও লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুছে। আমারটা ঠিক তেমনই। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না, সেটা হলো যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেদিন সে ফোনে কার সাথে কথা সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল? সে তোমার কি কোনো বন্ধু? সারার বিশেষ রেহানার কথাটা শুনে সেটা ভাবুক হয়ে গেল। উনি তো ঠিক কথাই বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ ওকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসে। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও তো হতে পারে যে আমান যে পুলিশের ফোন ব্যবহার করতো সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তেই সে সন্তানের জায়গাটা পূরণ করে দিতে যাচ্ছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সবকিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিনই জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটের আগুনে মারা যায়নি। সবকিছুই তো তার প্ল্যানও হতে পারে। মিসেস রেহানার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানেই থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? সে যদি বেঁচে থাকে এতে তার লাভ। মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা চলে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, জাস্ট সন্দেহ হলো তাই বল। যাক ওসব কথা, এখন আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাব মানে? কোথায় যাব? মুখের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারলো, তাই বলল, আমার বাড়িতে যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে দেশের বাইরে। আমার হাজবেন্ড সেও দেশের বাইরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক চলো এখন। সারার একটা আশ্রয়ের খুবই দরকার ছিল, তাই সে না করতে পারল না। এমনিতেই প্রেগন্যান্সির 6 মাস চলছে। এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চায়, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারার একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, দেখো এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে। তোমার সমস্ত সাহায্যে তারা চলে আসবে। আর চিন্তা করবে না, যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নড়বড়ে ঘরের চালাও হও, তোমার গর্ভের সন্তানকে সেই ঘরের একটা মজবুত খুঁটি হতে হবে। নিজের খেয়াল রেখো। আমি সবাই ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে ব্যাডের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে থাকলো, কলঙ্কিনীর নাম শুনেও কষ্ট লাগে না। শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুমি একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে। আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দে সারার ভাবনায় ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভেতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথে কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনায় কালার করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল
আমার কিছুই করার ছিল। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন তাকে আমি বদনামের ভাগিদার হতে? তুমি অযথা রাগ করছো আমান। সে আমার মেয়ের বয়স, তুমি চিন্তা করো না আমান। ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি, দেখছি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভেতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকলো। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুটোই হচ্ছে। আমান বেঁচে আছে এটা জেনে খুশি, বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্ট হয় তাহলে তো মা কিংবা তাকে কথাটি সে জানাতে পারতো। তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায় আমান তো বেশি লেখাপড়া করেনি, তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধন করেছে। মিসেস রেহানা এসে সারার পাশে বসতে সারা একটু নড়ে চড়ে উঠলো। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাকলো। বাড়ি থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভেতর থেকে দরজাটা লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। দুদিন আগে জেনেছে লোকটা দুনিয়ায় নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেল, এসবের কিছু কি সে জানে? বাথরুমের ভেতর গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অজর ধারায় কাঁদতে থাকে। তুমি মরার নাটক করেছো, আমাকে জানাওনি কেন? আমারও তো ইচ্ছে হয় আমাদের বাবুটা পেটের ভেতর থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে বেড়াচ্ছ। আমার কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময়গুলো পার করি সব সময়। আর নিয়তির দোষ দিলে হয় বল তোমার? কেন আমার সামনে আসছো? কেন কেন কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞেস করতে তারা বলে মিসেস রেহানা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভেতর একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খুললো। কিন্তু দরজা খুলে দেখে সারার বিছানা বা ব্যালকনি কোথাও নেই। বাথরুম থেকে কোলকুল করার পানির শব্দ কানে আসছে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করলো। 10 মিনিট কি 20 মিনিট, এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজা নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সারা শব্দ পায় না, শুধু পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভেতর কচকচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমাকে কি জবাব দেবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করলো। সারার গায়ে হাত দিয়ে আটকে উঠলেন রেহানা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দেখে যেন কোনো রকম প্রাণ পাখিটা আছে, একটু এদিক ওদিক হলেই উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলেই সামনে আমানকে দেখতে পায়। স্যালাইনের সুইচ বাম হাতে দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ওঠে। আমান 2 হাতে আজলাই সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দেয় আর বলল, আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার। জীবন চলে গেলেও কিছু হতে দেব না। সারাকে ব্যাডে শুয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্যালাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতে কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে, তার উপর আমানকে দেখে নিজেই কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না, সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমান সারাকে শুয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে 1 হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে, তাই উঠতে গিয়েও আবার সারার পাশে বসে পড়লো। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাক, আমি মরে গেলে। আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। এই জীবনে শুধু তোমার জন্যই সব সারা, তুমি না থাকলে আমান কিছুই না। খবরদার, আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমানের কথা শুনে সারা ফুপিয়ে উঠলো। আমান বুঝতে পারলো সে ভুল কিছু বলে ফেলেছে, তাই 1000বার সরি বলল। তোমার জন্য আমার কথা শোনার লেগেছে সবার কাছে, আমার ছোট্ট নেহা তার কাছে চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? সারা তুমি হাইপার হয়েও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছে ছিল না, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সবকিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন সুনসান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছু নিল। আমান 3 জন লোককে টাকার একটা বান্ডেল দিল। এরা তো সেই 3 জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে, আমার নিজেই তাহলে এসব করেছে।
এটা করে ওর লাভ কি ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়লো সারা। এখন আমি চুপচাপ থাকবো? আমানের এইসব করার পেছনে রহস্য আমাকে জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা। একটু ভয় ভয় করছে তার। ভয় করারই কথা, কারণ আমানের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথে সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভেতরে আটকে গেছে সারা, যার ভেতর থেকে বের হতে চাচ্ছে কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখেছো তাই ভয় পাচ্ছ? সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ, নাকি ভালো খারাপ দুটোর মাঝে ঝুলে আছো? আমি যে তোমাকে চিনতে পারছি না। আমান সারার চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা কেন বলছো না? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভেতর কোনো শান্তি নেই। বারবার উষ্পিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনোদিন ছিল না, কোনোদিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে উঠল। ভাইয়া বলে চিৎকার করে আমানকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তুই কখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পেছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ হতে না হতে আমার নেহার গালে একটা চড় বসিয়ে দিল। যেই মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনীর ছিটে ফোঁটাও নেই। কিভাবে সহ্য করবো আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশে বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিন বিদেশে যাইনি। সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে নাটক যাওয়ার সব করেছি, মরে যাওয়ার নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া? মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ। আমার ঘুম পাচ্ছে। আমি অনেক আগেই জানতাম আমান জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেই দিন আমার পেটে ওর বাচ্চা আসে। কয়দিন টিভি দেখালো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমান সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়ে তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধু ওকে কিডন্যাপ করে, তারপর পুলিশ ওকে বাঁচায়, যার সব কিছু ছিল সাজানো, যাতে সারাকে একটু ভয় দেখানো যায়। কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে, তাই ওসি